Assalamu alaikum everyone, and welcome to the second class of the second quarter. It's the second class of your chemistry subject, তাই না? ফার্স্ট ক্লাসে আমরা কি কি শিখছিলাম একটু মনে করে দেখো। আর আমি আজকে খুব বেশি আদার্স কথাবার্তা না বলে একদম শুরুতেই পড়ায় ঢুকে যাব, বুঝছো? কারণ এই চ্যাপ্টারটা আমার ধরো যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট চ্যাপ্টার ছিল যখন আমি কলেজে ছিলাম। মানে এত সুন্দর কাইনেটিক্স এর তোমার বিক্রিয়ার হার রিলেটেড তোমার ক্যালকুলেশন গুলা, কেপিকেসি কেপিকেসি এটা তো কত টাইপের কেপিকেসির ম্যাথ যে আছে। তোমরা যদি চাও আমি একটা একটা করে তোমাদের শিখবো জিতবো গ্রুপে দিতে পারি, বুঝছো? আম, আমার কাছে এই দেশি বিদেশি একদম হায়ার লেভেলের, ইভেন ইউনিভার্সিটি লেভেলের বই থেকেও এই কেপিকেসি, তারপর হচ্ছে এই আয়নিক ইকুইলিব্রিয়াম, যেটা আয়নিক সাম্যাবস্থা এখন তোমাদের পড়াচ্ছি, অ্যাসিড বিয়োজন ধ্রুবক, বাফার, এগুলার ম্যাথ আছে, বুঝছো? তোমরা চাও কিনা বলো। যদি চাও তাইলে আমি একটা একটা করে দিতে থাকবো, দেখি কারা কারা পারো। ওকে, ঠিক আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, চায়না, আমেরিকা, ওদেরও কিন্তু বিভিন্ন বই আছে, তাই না? আমাদের লেভেলে ওদের বই আছে না? তোমরা জানো তো নাকি নাকি ওরা পড়াশোনা না করে চলে গেছে? ওরাও কিন্তু ভাইয়া আমাদের মতো এগুলা পড়ে টরে ইউনিভার্সিটিতে যায়, তো ওদেরও কিছু বই আমাদের সংগ্রহে আছে। এবং আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখন তখন পড়ানো শুরু করছি তোমাদেরকে, তখন আমি এই বইগুলা কিনছি, বুঝছো? আচ্ছা, হোমওয়ার্ক তোমরা তোমাদের গ্রুপে জমা দিবা। তোমাদের গ্রুপ আছে না? তোমাদের নিজস্ব একটা গ্রুপ আছে, দেখবা কোয়ার্টার টু এর একটা গ্রুপ আছে, তারপরে শিখবো জিতবো গ্রুপ আছে, লেটেস্ট যেটা ওটাতে। পুরাতন গ্রুপ গুলাতে দিবা না, হ্যাঁ? বুঝছো? আচ্ছা, মানে আজকে ভর্তি হয়েছে, এখন তুমি বুঝতে পারবা কিনা কিছুটা টাফ হবে। যারা আজকে নতুন আছো তারা আগের ক্লাসটা দেখে ফেলবা। মাস্ট 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 আগের ক্লাসটা দেখা কিন্তু একদম মাস্ট, বুঝছো? একদম আমি যেটা বলবো এই পরবর্তী ক্লাসগুলো বোঝার জন্য ফরজ, একদম দেখতেই হবে এটা। ও হ্যাঁ, এখন তো কোয়ার্টার ফোর চলে, আরে বাবা রে, আমি তো ভুলেই গেলাম। আসলে এখন বাকি সবগুলা 6 থেকে 10 পর্যন্ত চলে কোয়ার্টার টু, আর তোমাদের কোয়ার্টার ফোর। তোমরা তো মোস্ট সিনিয়র হয়ে যাচ্ছ কিছুদিন পরেই। কিছুদিন পরে যখন তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়েরা এইচএসসি পরীক্ষা দিবে তখন ওরা চলে যাবে, তখন তোমরাই মোস্ট সিনিয়র, বুঝছো? অনেক দায় দায়িত্ব আছে তোমাদের উপরে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানায় দাও। আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, ঢাকায় এত সুন্দর বাতাস ছিল, এত সুন্দর বৃষ্টি হয়েছে। আমি ইনসেপ্টার অফিসের ছাদে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আজকে আর আমি আমার ওই অফিসের গাড়িতে আসি নাই, আমি আলাদা করে নিজে নিজে আসছি এই শিখতে। বাইরে এত সুন্দর বাতাস, এত সুন্দর বৃষ্টি কমই, আমি বৃষ্টি পাই নাই, তবে বাতাস ছিল অনেক সুন্দর। তোমাদের ওদিকেও কি কারোর বৃষ্টি হয়েছে? আচ্ছা, যাক, ঢাকায় হয়েছে, অনেক জায়গাতেই হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লাস্ট দিন কি কি শিখলাম একটু আমরা করে দেখি, আমরা একটু রিক্যাপ করে দেখি। দেখো, লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম পানির বিয়োজন ধ্রুবক, তাই না? পানির বিয়োজন ধ্রুবক কেডি। পানি যখন ভাঙে, তো পানি ভেঙে যে সাম্যাবস্থাটা তৈরি করে, ওই অবস্থায় আমরা জানি উৎপাদে থাকে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস। এইচ প্লাস এবং ও এইচ মাইনাস থাকে, আর নিচে থাকে অবিয়োজিত পানি, তাই না ভাইয়া? এটা ছিল পানির বিয়োজন ধ্রুবক, কেপিকেসির মতোই, জাস্ট এটা 100% কেপিকেসি। জাস্ট পানির জন্য এটাকে আমরা বলছি কেডি। তোমরা অনেকে এই প্রশ্নটা করছো, দেখলাম গ্রুপেও করছো, অনেকে ইনবক্সে পর্যন্ত কোশ্চেন করতেছে যে ভাইয়া এটা আমি বুঝি নাই বিয়োজন ধ্রুবক। ঘটনাটা হচ্ছে, আমরা যে কেপিকেসি শিখছি না ভাইয়া, মনে করে দেখো, কেপিকেসি কেপিকেসি শিখছি না, এই কেপিকেসিরই একটা নাম হচ্ছে কেডি। যখন আমরা পানির বিয়োজনের জন্য চিন্তা করছি, এটাকে আমরা কেডি নাম দিছি, আর কিচ্ছু না। সেম, বুঝা গেল? আচ্ছা, তারপরে মনোযোগ দিয়ে দেখো, আমরা বলছিলাম যখন আরআরই গুণ করে দিচ্ছিলাম এই কেডি কে, এই আরআরই যখন আমরা গুণ করে দিছি, তখন আমরা পাইছিলাম পানির আয়নিক গুণফল, অর্থাৎ পানি ভেঙে যে সমস্ত আয়ন তৈরি করে তাদের মোলার ঘনমাত্রার গুণফল, ওটাকে আমরা বলছিলাম পানির আয়নিক গুণফল, তাই না? পানির আয়নিক গুণফল একটু মনে করে দেখো, এই জায়গাতেই আমি দুইটা ভাগ করে ফেলবো, এই জায়গাতেই আমি দুইটা সেকশন করে ফেলবো, দুই ভাগে ভাগ করে ফেলবো। না ভাইয়া, কেউ তোমরা লেট না, মাত্র আমি শুরু করলাম, এটাই হচ্ছে। হ্যাঁ, পানির সাম্য ধ্রুবককে আদর করে ডাকে কেডি। হ্যাঁ, ঠিক আছে, বলতে পারো। হ্যাঁ, প্রমাণটা দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, দেখো ভাইয়া, আমার মনে আছে। মনোযোগ,
তো যখন একদম বিশুদ্ধ পানি হয়, খেয়াল করে দেখো ভাইয়া, লিখবা, হ্যাঁ সবকিছু লিখবা। পানিটা যখন একদম বিশুদ্ধ হয়, এই বিশুদ্ধ পানিতে আমরা জানি H+ আর OH- কি থাকে, সমান থাকে। সেই থেকেই আমরা বলছিলাম পানির আয়নিক গুণফল এটা সমান হয়ে যাবে H+ ইন্টু H+, আবার H+ এর জায়গাতে OH- বসাই দিলে OH- ইন্টু OH-। টাইটেল হচ্ছে পুরাতন ক্লাসের পড়া, লাস্ট ক্লাস, প্রিভিয়াস ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে যা যা শিখলাম একটু তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি, বুঝছো, রিক্যাপ করে দিচ্ছি। তো এটা ছিল না, আমরা জানি ভাইয়া এটা ছিল। তো এখান থেকে আবার আমরা এটাও বের করতে পারতাম যে H+ এর ঘনমাত্রা সমান OH- এর ঘনমাত্রা সমান হচ্ছে স্কয়ার রুট অফ KW। তার মানে বিশুদ্ধ পানিতে তুমি যদি -10 বেজ লগ বসায় দাও তাহলে সমান পেয়ে যাবা PH সমান POH সমান হাফ ইন্টু PKW। তাই না? এটা ছিল তো নাকি? এই জিনিসটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম। তো এটা ছিল নিরপেক্ষ বা বিশুদ্ধ পানির জন্য। আমি আবার বলতেছি ভাইয়া, বিশুদ্ধ পানি আমরা তখনই বলবো যখন ওই পানিতে H+ আর OH- এর ঘনমাত্রা সমান। H+ আর OH- এর ঘনমাত্রা যখন সমান, এটাকেই আমরা বলবো নিরপেক্ষ পানি। এবং নিরপেক্ষ পানির পিএইচ তোমরা জানো, নিরপেক্ষ পানির পিএইচ দেখো, আমি কিন্তু ওই সাইডটা আলাদা করে রাখতেছি। নিরপেক্ষ পানির পিএইচ 25°C তাপমাত্রায়, দেখো লাস্ট ক্লাসের পরে কিন্তু পড়াচ্ছি, KW সমান ছিল 10⁻14। তো এখান থেকেই আমরা লিখতে পারবো এই যে ভাইয়া পিএইচ সমান POH সমান ছিল হাফ ইন্টু PKW। আর PKW এর ভ্যালু তোমরা জানো, এটা ইয়ে করলে 14 হবে, তাই না? 14 হবে, সুতরাং 7। দেখো নানান ভাবে এটা প্রুফ করা যায়। আর 25°তে এটাই কি ছিল, এই 7টাই কি ছিল, নিরপেক্ষ বিন্দু বা প্রশম বিন্দু। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ বা প্রশম বিন্দুটা হচ্ছে 7, তাই না? যখন তাপমাত্রা বাড়ালে 25° এর বেশি হলে, এই সব কিছু আমরা গত ক্লাসে পড়াইছি। 25° এর বেশি হলে তোমার নিরপেক্ষ বিন্দুটা 7 এর কম, তাই না? দেখো ভাইয়া, এই প্রমাণগুলো আমরা করছিলাম কিনা? 25°C তাপমাত্রায় আর কম হলে, 25°C তাপমাত্রার কম হলে নিরপেক্ষ বিন্দু বা প্রশম বিন্দু নিরপেক্ষ বা প্রশম বিন্দু 7 এর বেশি হবে। দেখো পুরা ক্লাসের পড়া এক জায়গাতে আমি একদম বুঝাই দিলাম, তাই না? 5 মিনিটে বুঝাই দিলাম পুরা ক্লাসের পড়াটা। আমরা কিন্তু এই বিষয়গুলাই আমরা এখানে ইয়ে করছি। আচ্ছা, হাফ কোথা থেকে আসলো? এত, আরে ভাই ম্যাথ না পারলে আমি বলবো যে একদম কান মলা দিয়ে উঠাই দিব ক্লাসরুম থেকে। কারণ আমি আবারও বলতেছি, তোমরা যারা হায়ার ম্যাথে ভালো, তোমরা যারা ম্যাথমেটিক্সে ভালো, তোমরা ইয়ে করবা, মানে তোমরা ভালো করবা, সব জায়গাতে ভালো করবা। জানো, কেমিস্ট্রি এটা কিন্তু কোনো একক সাবজেক্ট না। এই কেমিস্ট্রির মধ্যে তোমার ফিজিক্সের কনসেপ্ট আছে, কেমিস্ট্রির মধ্যে তোমার ম্যাথের কনসেপ্ট আছে। আমি যেটা বলবো, ফিজিক্সের কনসেপ্ট সব থেকে বেশি, তারপরে ম্যাথের কনসেপ্ট। যারা ফিজিক্সে ভালো, যারা ম্যাথে ভালো, তারা কেমিস্ট্রিতেও ভালো, বুঝছো? আচ্ছা রে, ক্লাসরুম কই? আচ্ছা, আমারে তো এই দুর্বল জায়গাটাই মেরে দিছোস একটা, যে ভাই ক্লাসরুমটাই কই? ক্লাসরুম তো নাই, এমনে একদম এমনে মনে মনে কানমলা দিয়ে দিব সবগুলারে। ম্যাথ পারতে হবে। এই তো PKW, তাই না? -10 বেজ লগ বসাইলে কি হয়? -10 বেজ লগ বসাইলে লগের সময় পাওয়ারটা কি সামনে আসে না? এই তো স্কোয়ার রুট মানে কি, হাফ, টু দি পাওয়ার হাফ। তো টু দি পাওয়ার হাফটা সামনে চলে আসছে, সহজ জিনিস। আচ্ছা, এবার আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এবার দেখো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, পানি যদি অম্লীয় বা ক্ষারীয় হয়। আচ্ছা, অম্লীয় পানিতে কি থাকে বলছিলাম না, H+ এর পরিমাণটা OH- এর চেয়ে বেশি হয়।
তো H+ এর পরিমাণ যখন বেশি হয় তখন আমরা বলি যে পিএইচটা লেস দেন হয়ে যায় 7। ওইটা গত ক্লাসেই বলছি। আর যদি পানিটা বা ইয়েটা ক্ষারীয় হয়ে থাকে, যদি ভাইয়া ক্ষারীয় হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে ওই পানিতে প্রোটন কমে গেছে আর হাইড্রোক্সিল বেড়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি? একটা পানি অম্লীয় হয়ে যাবে তখনই যখন এতে H+ বেশি থাকে। প্রোটন যখন বেশি থাকে এটাকে আমরা বলি অ্যাসিডিক পানি, অম্লীয় পানি। যখন লেবুর রস পানিতে মিশায় দিয়ে দিবা, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে মিশায় দিবা, যখন টার্টারিক অ্যাসিড পানিতে মিশায় দিবা, তখন দেখা যাবে পানিতে এই H+ বা প্রোটনের সংখ্যাটা বেড়ে যায়। তো প্রোটনের সংখ্যা বেড়ে গেলে এই পিএইচ এর ভ্যালুটা 7 এর চেয়ে কমে যায়। হ্যাঁ ভাইয়া, পানির অণু ভাঙতে 57.3 কিলোজুল পরিমাণে তাপ লাগে। আচ্ছা, তারপরে দেখো এই যে যখন তুমি এর মধ্যে ক্ষার যুক্ত করবা, যখন পানির মধ্যে তুমি ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, কালকেই বুঝছো সবাই, এই যৌগগুলা যখন যুক্ত করবা তখন দেখা যাবে কি পানিতে এই OH মাইনাস এর পরিমাণটা বেড়ে যাবে। বুঝছো ভাইয়া, পানিতে না OH মাইনাস এর পরিমাণটা বেড়ে যাবে। OH মাইনাস এর পরিমাণ বেড়ে গেলে পানিটা হয়ে যাবে ক্ষারীয়। আচ্ছা ভাইয়া, যারা হাফটা বুঝো নাই তাদের জন্য আমি বুঝাই দিচ্ছি। খেয়াল করে দেখো ভাইয়া, KW টু দি পাওয়ার হাফ, তাই না? খুব মনোযোগ। মাইনাস লগ KW এর রুট ওভার। দেখো ভাই, রুট ওভার। এইবার আমি কি করব, মাইনাস লগ KW টু দি পাওয়ার হাফ লেখা যায় না? এই লেখা যায় কিনা, KW টু দি পাওয়ার হাফ। এবার খেয়াল করে দেখো, আমি যদি হাফটাকে সামনে নিয়ে আসি তাহলে হবে মাইনাস লগ KW, তাহলে সমান হচ্ছে হাফ ইন্টু PKW। বুঝা গেল? আর আমরা গত ক্লাসে খুব ভালো করে বলছিলাম এই পি মানেই হচ্ছে নেগেটিভ 10 বেজ লগ। এই পি মানেই কি নেগেটিভ 10 বেজ লগ। বুঝা গেল? তো এই হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ওভারঅল ধারণা। এই কি প্রিভিয়াস ক্লাসের ওভারঅল ধারণা। তাহলে এবার তোমরা এটা লিখে নাও, সবাই একটু লিখে নাও, সুন্দর করে লিখে নাও, একটা লাইনও যাতে বাদ না থাকে। হ্যাঁ দেখো, আমি কিন্তু তোমাদেরকে যখন একটা জিনিস লেখায় শুরুতে বুঝাই দিব, তারপর লেখায় দিব, তারপরে কিন্তু সময়ও দিব লেখার, অর্থাৎ কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না। আর এর মধ্যেও যদি মনে হয় যে কেউ তোমরা লিখতে পারো নাই, তাহলে কি হবে জানো? আচ্ছা, এর মধ্যে তখনও যদি লিখতে না পারো, আমরা কিন্তু এই নোটটা আপলোড করে দিব, তাই না ভাইয়া? আপলোড করে দিব। আচ্ছা, তাহলে আজকে আমাদের লিখো আজকের পড়া। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ও বাই দ্য ওয়ে, লাস্ট ক্লাসে কিন্তু আমরা অ্যাসিড বেজ নিয়েও তোমাদেরকে পড়াইছিলাম, বুঝছো? অ্যাসিড বেজ নিয়েও পড়াইছিলাম, কোনটা অ্যাসিড কোনটা বেজ, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আজকের ক্লাসের টপিক, এই যে তোমাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন শোভন, তোমাদের রসায়ন মেন্টর। এই রসায়ন নিয়ে তোমাদের যত প্রবলেম, তোমাদের যত অজানা, তোমাদের যত জানার আগ্রহ, সবকিছু আমি সলভ করে দিব। ঠিক আছে, ভাইয়ের উপরে ভরসা রাখতে পারো। তো বিয়োজন ধ্রুবক নিয়ে আলোচনা করব, তারপরে আসবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এই লঘুকরণ সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করব এই অ্যাসিডটা শক্তিশালী নাকি দুর্বল। ঠিক আছে, শক্তিমত্তা আমরা ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমরা প্রবেশ করি অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকে। লিখো ভাইয়া, বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক, বাই দ্য ওয়ে একটা কথা আমি বলে রাখতেছি, এই বিয়োজন ধ্রুবক এই জিনিসটা খুব মনোযোগ, আমরা যাকে কে এ বলতেছি এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যাকে কে বি বলতেছি সে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। এইগুলা আর কিছুই না, এরা হচ্ছে সাম্য ধ্রুবক। এই লাইনটা একটু লিখে রাখো, হ্যাঁ সব লিখতে হবে না, জাস্ট এই লাইনটা লিখো। এই বিয়োজন ধ্রুবক গুলা কি জানো? এরা হচ্ছে ভাইয়া সাম্য ধ্রুবক, যেটা তোমাদেরকে আমরা কেপি কেসিতে পড়াইছিলাম, বুঝছো? সাম্য ধ্রুবক। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করব দেখো। ধরি, সবাই লিখো ভাইয়া, ধরি একটি দুর্বল অ্যাসিড। আচ্ছা, ধরি একটি অ্যাসিড, ধরি একটি অ্যাসিড। তোমরা জানো অ্যাসিডের বানান কি?
বাংলায় যখন লিখবা তখন জফলা আকার দিতে হয়, এটা হচ্ছে বাংলা একাডেমির নিয়ম। আচ্ছা, একটি অ্যাসিড এইচ এ, বুঝছো? এইচ হচ্ছে যে প্রোটনটা আর এ হচ্ছে একটা মাইনাস। যেমন ধরতে পারো HCl, যেমন ধরতে পারো H2CO3, যেমন ধরতে পারো HNO3, এই ধরনের আর কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অ্যাসিড। বুঝা গেল? আচ্ছা, মনোযোগ। এই এটাকে যখন আমরা পানিতে মেশাবো, দেখো ভাইয়া অ্যাকুয়াস মানে কি? অ্যাকুয়াস সলিউশন মানে হচ্ছে তুমি এই পদার্থটাকে, এই রাসায়নিক দ্রব্যটাকে তুমি পানিতে মেশায় দিছো, তাই না ভাইয়া? আচ্ছা, বইতে যদি এ দেওয়া থাকে এটা ভুল, এটা হবে অ্যাসিড, বুঝছো? অ্যাসিড হবে, অ্যাসিড। এটা হচ্ছে বাংলা একাডেমির নিয়ম বানানের। আচ্ছা, তারপরে এটা ভেঙে যে, খুব মনোযোগ, এই অ্যাসিড এর মানেই হচ্ছে যারা জলীয় দ্রবণে বা যে কোনো দ্রবণে H+ দান করতে পারে, বুঝছো ভাইয়া? H+ যারা দান করতে পারে। আর এখানে হবে A- অ্যাকুয়াস। এবং এরা কিন্তু সাম্যাবস্থায় থাকে, বুঝছো? এরা সাম্যাবস্থায় তৈরি করে। এটা যখন সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাব, সম্পৃক্ত অবস্থায়, একটু লিখে রাখো ভাইয়া, সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত, সম্পৃক্ত অবস্থা মানেই হচ্ছে সাম্যাবস্থা, এটা মাথায় রাখতে হবে। সম্পৃক্ত অবস্থা মানে কি? সাম্যাবস্থা। সম্পৃক্ত অবস্থা মানেই হলো সাম্যাবস্থা। আচ্ছা, তার মানে সম্পৃক্ত অবস্থায় এই যতটুকু ভাঙলো আর যতটুকু অবিয়োজিত থাকলো, এটাকে আমরা বলতেছি অবিয়োজিত, অবিয়োজিত অ্যাসিড, তাই না? এটাকে কি বলতেছি আমরা? অবিয়োজিত অ্যাসিড, অবিয়োজিত। ইংরেজিতে যাকে আমরা বলি আনডিসোসিয়েটেড, যেটা ভাঙে নাই। আর এই সাইডটা হচ্ছে ভেঙে গেছে, বিয়োজিত। এই সাইডটা কি হয়ে গেছে ভাইয়া? বিয়োজিত হয়ে গেছে, দুইটা ভেঙে গেছে। তার মানে এটাকে আমরা বলবো ডিসোসিয়েটেড। দেখো, ইংরেজিতে যারা ভালো পারবা তারা কিন্তু দেশে বিদেশে বিভিন্ন লেকচার দেখতে পারবা, বুঝছো? এ হচ্ছে একটা অ্যানায়ন, এই যে দেখো আমি লিখে দিছি, Cl-F-, NO3-, এরকম একটা অ্যানায়ন, ডিসোসিয়েটেড বা বিয়োজিত। এইবার মনোযোগ, আমরা জানি, আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা সাম্যাবস্থায় একটা করে সাম্য ধ্রুবক জড়িত থাকে। আমরা কি জানি ভাইয়া? প্রত্যেকটা সাম্যাবস্থায় একটা করে সাম্য ধ্রুবক জড়িত থাকবে। লেখো ভাইয়া, সাম্য ধ্রুবক। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক, এটাকে ঘনমাত্রা সাপেক্ষে বলতেছি কেসি। সাম্য ধ্রুবক কেসি সমান, উপরে খেয়াল করে দেখবেন H+ আছে আর A- আছে, অর্থাৎ একটা অ্যাসিড ভেঙে যা যা তৈরি করছে। এই সবাই লিখো, আমার কথা শোনো আর লিখো। অ্যাসিড ভেঙে যে যে অংশগুলা তৈরি করছে, আর উপরে হচ্ছে বিয়োজিত আর নিচে থাকবে অবিয়োজিত অ্যাসিড। উপরে থাকবে বিয়োজিত অ্যাসিড আর নিচে থাকবে কি? অবিয়োজিত অ্যাসিড। তাহলে তোমরা লিখে রাখতে পারো, উপরে হচ্ছে বিয়োজিত, যেটা ভেঙে গেছে, এইভাবেই সাম্য ধ্রুবক মনে রাখতে হবে। আর নিচে হচ্ছে অবিয়োজিত, পরবর্তীতে কাজে লাগবে কনসেপ্টটা, ভালো করে মনে রাখবা, বিয়োজিত অবিয়োজিত। তাহলে খেয়াল করে দেখো, এই পুরো জিনিসটা যেহেতু একটা অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এই সাম্য ধ্রুবকটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ইহাকেই বলা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিড যেহেতু বিয়োজিত হয়ে এই সাম্যাবস্থাটা তৈরি করছে, তাই ইহাকেই বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ। বুঝা গেল? এটাকেই আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ। HCl এও সাম্যাবস্থা হয়, হয় হয় হয়। HCl এও সাম্যাবস্থা হয়। পৃথিবীর সকল অ্যাসিডেই, সকল যৌগে সাম্যাবস্থা হয়, এটা মাথায় রাখবা। জাস্ট ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে যে আমরা কোন ঘনমাত্রায় ব্যবহার করতেছি। আমি দেখো বলে দিছি সম্পৃক্ত অবস্থা, ভাইয়া সম্পৃক্ত অবস্থা মানেই হচ্ছে সাম্যাবস্থা, মনে রাখতে হবে এটা, ঠিক আছে? লেখা শেষ হলে ডান লিখো, ডান এন্ড ক্লিয়ার। সাবাস রাফা।
ওকে, ডান অ্যান্ড ক্লিয়ার। বুঝছো? তারপর আমরা সামনের দিকে আগাই। খেয়াল করে দেখো, যদি এটা একটা ক্ষার হতো, যদি এটা একটা ক্ষারক হতো, ক্ষারক, তাহলে ক্ষারকটা কি করতো? ধরো যেই হচ্ছে একটা বেজ, তার সাথে OH মাইনাস, জাস্ট আমরা আরবিট্রারিলি একটা ক্ষারকে আমরা ধরে নিছি। এটা যে কোনো কিছু হইতে পারে, এটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নানান কিছু হইতে পারে। তাহলে দেখো ভাইয়া, এটাও যখন ভাঙবে সম্পৃক্ত অবস্থায়, এই তো বি প্লাস তৈরি করবে অ্যাকুয়াস, আর হচ্ছে OH মাইনাস তৈরি করবে অ্যাকুয়াস, তাই না? আমরা পানির মধ্যে দিয়েই কাজটা করতেছি। তাইলে মনোযোগ, এই ক্ষেত্রে আমাদের সাম্য ধ্রুবক কেসি, সাম্য ধ্রুবক কেসি সমান হবে এই বেসটা ভেঙে যা যা তৈরি করলো, অর্থাৎ বিয়োজিত অংশ ডিভাইডেড বাই অবিয়োজিত অংশ, অবিয়োজিত অংশ, বিয়োজিত বাই অবিয়োজিত। আর ভাইয়া রে, এটা যেহেতু ক্ষারের ক্ষেত্রে বলা হয়েছে, তাই এটাকে আমরা বলতেছি কেবি, আর কিচ্ছু না, ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, HA, ধরো একটা অ্যাসিড HF, ঠিক আছে, এটাকে আমরা ইন জেনারেল টার্মে লিখছি HA। আরে বোকা বোকার দল, তোমরা কিছুই বুঝতেছো না। ঠিক আছে, ইভেন তোমরা এটাও বুঝতেছো না সম্পৃক্ত বলতে কি বোঝায়। ভাই তুমি ক্লাস 12 পড়ার যোগ্য না। আই এম রিয়েলি সরি টু সে, অমর্ত্য অমর্ত্য মন্ডল, I am really sorry to say that you are not eligible for class 12. ঠিক আছে, তোমাকে ক্লাস 9-এ যেয়ে ভর্তি হইতে হবে। ওকে, ঠিক আছে, গেল। এইবার মনোযোগ দিয়ে দেখো, একটা কথা মনোযোগ দিয়ে দেখো, যে যখন একটা অ্যাসিড অনেক শক্তিশালী হবে, দেখো খুব মনোযোগ, খুব শক্তিশালী অ্যাসিড, যে সকল, সবাই লিখো, যে সকল অ্যাসিড বা বেস শক্তিশালী, শক্তিশালী, যে সমস্ত অ্যাসিড বা বেস শক্তিশালী, খুব সুন্দর করে লিখো, যে সমস্ত অ্যাসিড বা বেস শক্তিশালী, তারা বেশি পরিমাণে বিয়োজিত হয়, তারা বেশি বেশি কি হয়? বিয়োজিত হয়। তার মানে উপরের অংশটা বেশি থাকে। তার মানে কি থাকে ভাইয়া? উপরের অংশটা বেশি থাকে, তার মানে বিয়োজিত অংশের পরিমাণটা বেশি থাকে। তো আমরা যেহেতু বলছি বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক মানেই হচ্ছে, বিয়োজন ধ্রুবক মানেই হচ্ছে কে কে বি। খুব সুন্দর করে লিখো, হ্যাঁ, প্রত্যেকটা কথা খাতায় লেখা থাকতে হবে। তো বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক কে এ অবলিক কে বি সমান উপরে হচ্ছে বিয়োজিত, আর নিচে কি? অবিয়োজিত। নিচে হচ্ছে তোমার অবিয়োজিত। তাহলে বুঝতেই পারতেছো, যেটা বেশি শক্তিশালী সেটার বিয়োজিত অংশটা বেশি থাকবে, তার ভ্যালু অনেক বেশি হবে। এদের কে এবং কে বি, এদের মানে হচ্ছে ভাইয়া, এদের কেবি এর মান অনেক বেশি থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম কে কেবি এর মান যত বেশি, ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। বলো এটা ক্লিয়ার কিনা? কে কেবির মান যত বেশি, ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। কে কেবির মান যত কম, ওই অ্যাসিডটা তত দুর্বল হবে। ইয়েস, ইয়েস, একদম সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, অম্ল ক্ষারকের সংজ্ঞা কি? যারা H+ দান করতে পারে তারা অম্ল, আর যারা OH- দান করতে পারে তারা হচ্ছে ভাইয়া ক্ষারক। বুঝতে পারছো? ওকে, ওকে, ক্লিয়ার এন্ড একদম একদম ফাইন। ঠিক আছে, তাইলে দেখো ভাইয়া, এইবার আমরা তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম আমি অনুবন্ধী অম্ল ক্ষারের কনসেপ্টটা তোমাদেরকে এখন বোঝাবো। বুঝছো? অনুবন্ধী অম্ল ক্ষার, আচ্ছা অনুবন্ধী অম্ল ক্ষারটা একটু পরে বোঝাই।
পরে বোঝাই, এর আগে আরেকটা মজার জিনিস শিখে আসি। দেখো ভাইয়া, আমরা শক্তিমত্তা নিয়ে যেহেতু কথা বলতেছি, সেহেতু সেহেতু দেখো, এবার আমরা শিখব অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। লিখে ফেলো ভাইয়া, সবগুলা কনসেপ্ট আগে ভাগে শেখায় দেই। যেহেতু আমরা শক্তিমত্তার বিষয়টা ধরে ফেলছি, এখন আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা পড়াই। অনুবন্ধীটা একটু পরেই পড়াবো না। দেখো ভাইয়া, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খুবই সুন্দর একটা সূত্র, তড়িৎ রসায়নে যে ভালো কাজে লাগবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাইয়া, এটা তড়িৎ রসায়নে অনেক কাজে লাগবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, চিত্তমন্ডল ওয়েলকাম ভাইয়া। অনেক কাজে লাগবে এটা তড়িৎ রসায়নে। আচ্ছা, তাহলে ইংরেজিটাও লিখে রাখো, অসওয়াল্ড, অসওয়াল্ডস ল অফ ডাইলেশন, ডাইলেশন বা ডাইলুশন, লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, বুঝছেন? তাইলে এই লঘুকরণ সূত্রটা কি বলে দেখো, আমি একটা বিবৃতি লিখবো এখন, তারপরে বিবৃতিটা প্রমাণ করব। লিখো ভাইয়া, বিবৃতি স্টেটমেন্ট লিখো। কোন দুর্বল অ্যাসিড বা ক্ষারের, খুব মনোযোগ দিয়ে লিখো, কোন দুর্বল অ্যাসিড বা ক্ষারকের, কোন দুর্বল অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, ইংরেজিতে যাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর তোমরা যারা এই কেপিকেসির ম্যাথ গুলা সলভ করছো, তোমরা ভালো করেই জানো, শোভন ভাইয়া তোমাদেরকে খুব ভালো করেই পড়াইছে। আচ্ছা, আমি পড়াইছি না, কে পড়াইছে? আমি কোন একটা ব্যাচে পড়াইছিলাম, আমার খেয়াল নাই কে পড়াইছে আমি বা কোন ব্যাচে পড়াইছিলাম। যারা এই চ্যাপ্টারের প্রথম অংশটা পড়ছো, তারা খুব ভালো করে জানো যে বিয়োজন মাত্রা বলতে কি বোঝায়, বুঝছো? আর না জানলেও সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। কোন দুর্বল অ্যাসিড বা ক্ষারকের, কোন দুর্বল অ্যাসিড বা ক্ষারকের, দুর্বল, আচ্ছা অ্যাসিড, তাই না? অ্যাসিডটা আমি লিখি নাই, অ্যাসিডটা লিখে নাই। আচ্ছা, দুর্বল অ্যাসিড বা বেইজের বিয়োজন মাত্রা এর মোলার ঘনমাত্রার, দেখো এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এর মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। লিখো, খুব সুন্দর ম্যাথ সামনে আসবে, ব্যস্তানুপাতিক, পাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে কয়েকটা জায়গা হাইলাইট করতে হবে। দেখেন, কয়েকটা জায়গা খুব ভালো করে হাইলাইট করতে হবে। যেমন মোলার ঘনমাত্রা, মনে রাখতে হবে ভাই, এটা মোলার ঘনমাত্রা। আর আরেকটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই দুটো টার্ম আমরা খুব ভালো করে বুঝবো। লিখো, সুন্দর করে লিখো। আচ্ছা, 26 ব্যাচে শাওন ভাইয়া পড়াইছিল, ওকে, ঠিক আছে। কি বলে, শাওন ভাইয়ের নামে তোমরা অপবাদ দিচ্ছ? কেঁপে গেছে, অবশ্যই পড়াইছে। ওকে, ঠিক আছে, লেখা শেষ, ডান, লেখা ডান। এবার এটাকে আমরা প্রমাণ করব। প্রমাণ করার আগে আমি একটু তোমাদেরকে বিয়োজন মাত্রাটা বুঝায় আসবো। লিখো ভাইয়া, বিয়োজন মাত্রা। যারা বিয়োজন মাত্রা সম্পর্কে জানো না, ও মনে পড়ছে, আমি এইচএসসি 25 ব্যাচের লক্ষ্য জিপিএতে এটা পড়াইছিলাম। আরে আচ্ছা, এইচএসসি 25 ব্যাচের লক্ষ্য জিপিএতে পড়াইছিলাম। আচ্ছা, যাই হোক, বিয়োজন মাত্রা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, আলফা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ধরো একটা অ্যাসিড এইচ এ, একটা অ্যাসিড এইচ এ এর ঘনমাত্রা সি, সি, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন,
সি মানে হচ্ছে ভাইয়া কনসেন্ট্রেশন, তাই না? সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন। সি মোলের মধ্যে এক্স মোল ভেঙে গেলে বা বিয়োজিত হলে, সি মোলের মধ্যে এক্স মোল ভেঙে গেলে, এক্স মোল ভেঙে গেলে 1 মোলে বিয়োজিত হয়, 1 মোলে বিয়োজিত হয় এক্স বাই সি, যাকে আমরা বিয়োজন মাত্রা আলফা বলে থাকি। লিখো, 1 মোলে যত মোল ভেঙে যায়, 1 মোল থেকে, আচ্ছা আমি একটু সহজ করে লিখি ভাইয়া, 1 মোল থেকে 1 মোল থেকে যত মোল ভাঙে তাকে আমরা বলি বিয়োজন মাত্রা। বুঝছো? তাহলে দেখো, সি মোল থেকে যদি এক্স মোল ভাঙে, তাহলে 1 মোল থেকে কতটুকু ভাঙবে? ভাঙবে হচ্ছে ভাইয়া এই এক্স বাই সি। ইহাকে আমরা বিয়োজন মাত্রা বলি। ইয়েস, 1 মোল থেকে যত মোল বিয়োজিত হয়, 1 মোল থেকে যত মোল ভাঙে, তাকেই আমরা বলি বিয়োজন মাত্রা। বুঝছো? এই বিয়োজন মাত্রা সমান এক্স বাই সি। বিয়োজন মাত্রা সমান এক্স বাই সি। এটাকে অনেক সময় শতাংশ দিয়েও প্রকাশ করা হয়। এটাকে শতাংশ দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? শতাংশ দিয়ে প্রকাশ করা হয়। মানে হচ্ছে কত শতাংশ, কত পার্সেন্ট ভাঙলো, 5% ভাঙলো নাকি 10% ভাঙলো। ভাইয়া 5% মানে হচ্ছে 100টার মধ্যে 5টা ভাঙছে, 10% মানে হচ্ছে 100টার মধ্যে 10টা ভাঙছে। বুঝছো? মনোযোগ, মনোযোগ। ধরো এরকম একটা অ্যাসিড দিলাম, এইচ এ, জাস্ট আমরা ইন জেনারেল টার্মে কথা বলতেছি, এইচ প্লাস আর হচ্ছে গিয়ে তোমার এ মাইনাস। ধরো যে শুরুতে মানে হচ্ছে টি সমান 0 সময়, ইহাকে আমরা খুব সুন্দর করে বলি ইনিশিয়ালি। ইনিশিয়ালি আই, ইনিশিয়ালি ধরো এটা 5 মোল ছিল, এটা ভাঙে নাই, 0 0। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় দেখা গেল যে এটা আছে 2 মোল আর এরা হচ্ছে 3 মোল, 3 মোল। ঠিক আছে? হ্যাঁ, পার্সেন্টেজে দেওয়া থাকে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই এইচ এ নামক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত? তাহলে আমরা যদি লিখে ফেলি বিয়োজন মাত্রা আলফা, কার বিয়োজন মাত্রা? এইচ এর বিয়োজন মাত্রা সমান, দেখো ভাইয়া যতটুকু ভাঙলো, কতটুকু ভাঙছে? 3 মোল পরিমাণে ভাঙছে। আর শুরুতে কতটুকু ছিল? 5 মোল ছিল। বুঝতে পারছো? 5 মোল ছিল। তাইলে এটাই হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। বুঝছো? এটাকে চাইলে আমরা পার্সেন্টেজ দিয়েও প্রকাশ করতে পারি। 60%। 5টার মধ্যে 3টা ভাঙে, তাহলে একটার মধ্যে ভাঙে 5/3, 1 মোলের মধ্যে। আর 100-র মধ্যে ভাঙে হচ্ছে 60টা, অর্থাৎ 60%। বুঝছো? এই যে দেখো ভাইয়া 5 মোল, 5 মোল, 5 মোলের মধ্যে এই যে 3 মোল ভাঙছে আর অবশিষ্ট আছে 2 মোল। তো 2 মোলটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই তো 5 - 3 এইভাবে লিখতে পারি। বুঝছো? এই সবাই কি ক্লিয়ার? আচ্ছা, 5 3 2 কেমনে হলো? আগে শুরুতে ছিল 5 মোল, দেখো এর মধ্যে 3 মোল ভেঙে গেছে। দেখো ভাইয়া, একটা অ্যাসিড ভেঙে একটাই H প্লাস এবং A মাইনাস তৈরি করে। পার্সেন্টেজ বুঝতে হবে। কেপি গেছে তোমরা পড়ছো রে ভাইয়া, 1:1:1। তার মানে একটা থেকে একটাই ভাঙে। তার মানে এটা যদি 3টা ভাঙে, তো এখানে 3টা H প্লাস এবং 3টা A মাইনাস তৈরি হবে। বুঝছো? লেখা হয়েছে কিনা? এই যে দেখো ভাইয়া, 5 মোলের মধ্যে 3 মোল এইচ এ ভেঙে গেছে। তো 3টা যদি অ্যাসিড ভাঙে, তো 3টাই এইচ প্লাস এবং 3টাই এ মাইনাস তৈরি হবে। তো এইবার আমরা দেখাচ্ছি যে 3টা ভাঙছে আর আগে ছিল 5টা। এইভাবেই, এইভাবেই কি 60% হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এইবার আমরা অসওয়াল্ডের সূত্রটা
ব্যাখ্যা করব। এবার আমরা অসওয়াল্ডের সূত্রটা প্রমাণ করব। লেখো ভাইয়া প্রমাণ। আচ্ছা, আগের স্লাইডটা হচ্ছে এটা। আগের স্লাইডটা হচ্ছে এটা। এবার আমরা প্রমাণ করব। লেখো ভাইয়া প্রমাণ 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 করব। প্রমাণ। লেখো অসওয়াল্ডের সূত্রের প্রমাণ। প্রমাণ। আবারও আমাদের সেই দুর্বল একটা অ্যাসিড, ধরে নিচ্ছে এটা একটা দুর্বল অ্যাসিড। তো অ্যাকুয়াস সলিউশনে বা জলীয় মাধ্যমে এটা ভেঙে H+ তৈরি করলো আর ভাইয়া A- তৈরি করলো, সবই অ্যাকুয়াস। হ্যাঁ, অ্যাকুয়াস না দিলেও সমস্যা নাই, না দিলেও যে সমস্যা হবে তা না। এবং মনোযোগ দিয়ে দেখো, একটা থেকে একটাই H+ তৈরি হয় আর একটাই A- তৈরি হয়, বুঝছো? তাহলে ইনিশিয়ালি শুরুতে শুরুতে এই শুরুতে এটার ইংরেজি হচ্ছে ইনিশিয়ালি। শুরুতে আমরা ধরে নিচ্ছি এটার ঘনমাত্রা ছিল সি, বা এটার মোল সংখ্যা ছিল সি মোল, বুঝছো? সি মোল। মনোযোগ মনোযোগ মনোযোগ, এখানে যতটুকু লিখতে পারতেছো লিখো, আর যদি সময় না পাও তাহলে পরে নোটটা দেখো, বা আমি সময় দিব না। শুরুতে তো আর এটা ভাঙে না, তাই না? আমরা জাস্ট কি করলাম, মাত্র ধরো যে অ্যাসিডটা অ্যাড করলাম, অ্যাড করার পরে ভাঙতেও তো একটু সময় লাগে, এই জন্য এখানে 0 0। এই বলো, যারা যারা বুঝো নাই, বুঝতে পারছো কিনা? শুরুতে আমরা জাস্ট অ্যাসিডটা অ্যাড করছি, একদম অ্যাড করার সময়কার অবস্থার কথা বলতেছি, যে ওই সময়ে কোনো ভাঙে নাই, আস্তে আস্তে ভাঙবে, বুঝছো? আস্তে আস্তে ভাঙবে। তাইলে মনোযোগ, খুবই মনোযোগ। যদি ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে পরিবর্তন কতটুকু হবে? আচ্ছা, এবার আমরা পরিবর্তনটুকু লিখি। এটা হচ্ছে তোমার সি, মানে চেঞ্জ। চেঞ্জ চেঞ্জ কতটুকু হইল? চেঞ্জ হইলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে এক্স মোল ভেঙে গেছে। তো ভাইয়া মনোযোগ, এটা যদি এক্স মোল পরিমাণে ভেঙে যায়, যদি এক্স মোল পরিমাণে ভেঙে যায় তাহলে সবগুলা 1:1 অনুপাতে তৈরি হবে। এটা এক্স মোল তৈরি হবে, এটাও এক্স মোল তৈরি হবে। বুঝছো কিনা বলো? আশা করি বুঝছো। তাইলে সাম্যাবস্থায়, না ভাইয়া আমি ট্রাই করতেছি একটু দ্রুত আগানোর, কিন্তু কয়েকজনের জন্য আমি আবার পিছায়ও যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা নাই, আমি সবাইকে নিয়েই সামনে আগাবো, বুঝছো? এতটুকু ভাইয়ার উপরে ভরসা রাখতে পারো যে ভাইয়া তোমাদেরকে কোনো টপিক বাদ দিয়ে যাবে না। আমি আস্তে পড়াই বা জোরে পড়াই, সবই পড়াবো। যারা সবকিছু বুঝে যাচ্ছ তারা হচ্ছে মনে করতেছে যে ভাইয়া খুব আস্তে ধীরে পড়াচ্ছেন, আর যাদের একটু কষ্ট হচ্ছে তারা কিন্তু ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে। এটা নেগেটিভ কেন হইলো? কারণ এটা কমে গেছে ভাইয়া, বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে। আহারে, আমি এই জন্য বলতেছি আগের লেকচারটা না অনেক গুরুত্বপূর্ণ রে। আগের লেকচার মানে হচ্ছে এই কোয়ার্টার 3 এর লেকচারটা। উফ, কি যে বলবো, জানটা বের করে দিচ্ছ। দেখো ভাই, এটা কমে গেছে, বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে। এবার দেখো সাম্য অবস্থায় অবশিষ্ট কতটুকু আছে, অবশিষ্ট কতটুকু, কতটুকু আছে দেখো। দেখো শুরুতে ছিল সি, চলে গেছে এক্স, বুঝছো? শুরুতে ছিল সি, চলে গেছে এক্স। আর এখানে শুরুতে ছিল শূন্য, তৈরি হয়েছে এক্স, এটাও এক্স। তার মানে এটা হচ্ছে সাম্য অবস্থায় এতটুকু অবশিষ্ট আছে, তাই তো? আচ্ছা, তারপরে তারপরে লিখো। আমরা জানি বিয়োজন মাত্রা। লিখো ভাইয়া, আমরা জানি, উই নো, উই নো, আমরা জানি বিয়োজন মাত্রা আলফা সমান যতটুকু ভেঙে গেল আর যতটুকু আগে ছিল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো এক্স সমান সি ইন্টু আলফা। এক্স সমান আমরা লিখতে পারবো ভাইয়া সি ইন্টু আলফা, বুঝছো? না, অলওয়েজ 1:1 হবে না, এটা চেঞ্জও হইতে পারে। তাইলে দেখো, সি মাইনাস সি আলফা আমরা বসায় দিই, আর এটা হচ্ছে সি আলফা, এটা হচ্ছে সি আলফা, বুঝছো? সি মাইনাস সি আলফা, সি আলফা, সি আলফা। এই সাইডে বসাই দিলাম এটাকে, বুঝছো? দ্বিতীয় লাইনে সি মাইনাস এক্স না ভাইয়া, পরিবর্তনটা দেখাইছি, পরিবর্তন হইলো কতটুকু, এটাকে বলা হয় আইসি ডায়াগ্রাম।
এটা কি বলে জানো? আইসিই টেবিল। আমরা যে টেবিলটা লিখছি এটাকে বলে আইসি টেবিল। শুরুতে কতটুকু ছিল, চেঞ্জ কতটুকু হয়েছে, আর সাম্যাবস্থায় মানে ইকুইলিব্রিয়ামে কতটুকু আছে। এটাকে তোমরা লিখে ফেলতে পারো সি ইন্টু 1 মাইনাস আলফা। সি ইন্টু 1 মাইনাস আলফা, ঠিক আছে? এরপরে যেহেতু, এরপরের পেজে যে লিখবো যেহেতু। সবার কি লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে জানাও। এরপরের পেজে যাচ্ছি। এরপরের পেজে যাচ্ছি। আমরা বলে দিছি যেহেতু দুর্বল অ্যাসিড, দুর্বল দুর্বল অ্যাসিড মানে কি? যেটা অল্প পরিমাণে ভাঙে। যেহেতু দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা না অনেক 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 কম হয় 1 এর চেয়ে। দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা ভাইয়া অনেক কম হয়, অনেক অনেক কম হয়। তাহলে আমরা কি লিখতে পারবো? এই তো এই এইচ এর যে ঘনমাত্রাটা, অবশিষ্ট যে ঘনমাত্রাটা আছে দেখো, অবশিষ্ট যেটা, এটা অনেক অল্প ভাঙছে। আমরা লিখতে পারবো সি ইন্টু 1 মাইনাস আলফা। তো 1 মাইনাস আলফা যেহেতু, দেখো ভাইয়া 1 মাইনাস আলফা আমরা বলতে পারবো যে প্রায় 0। আলফা যেহেতু অনেক ছোট, এটা একদম শূন্যের কাছাকাছি। না বুঝলে বলবা। তাই না? সরি, এটা 1 হবে, 1। তার মানে আমরা লিখতে পারবো যে প্রায় 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 এটা সি হয়ে গেল। বলো বুঝছো কিনা? না ডক্টর আকাশ, দ্বিতীয় লাইনে সি মাইনাস এক্স হবে না, এটা তৃতীয় লাইনে হবে। তোমার মাথায় কি আছে আল্লাহ জানে। সরি টু সে, আজকে আমি অনেক মনে হয় পচাই দিছি না। আচ্ছা আচ্ছা, এই পড়াশোনা একটু বাদ, 5টা মিনিট কথা বলি। আজকে আহ খুব পচাই দিছি তোমাদেরকে, এবং একটা কারণও আছে। জানো কেন পচাচ্ছি? কারণ তোমরা না অনেকেই একদম সিম্পল জিনিসপাতিগুলো বুঝতেছো না, এবং কারা বুঝতেছো না জানো? যারা আগের কোয়ার্টার গুলাতে ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে এটাই সিম্পল জিনিস। আচ্ছা, 1 মাইনাস আলফা সমান 1 কেমনে হয়? আচ্ছা, একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, অ্যাসিড বানান। না না না, আমি অ্যাসিড এমনিতেই লিখবো ভাই, জফল আকার লেখা খুব কষ্ট, বুঝছো? আর আমি আরেকটা কথা বলতেছি, ওই যারা আগের ক্লাসটা করো নাই, প্লিজ তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, তোমরা খুব বিরক্ত করতেছো, বুঝছো? তা না হলে এইভাবে কিন্তু ক্লাস আগাবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা যেটা বলতেছিলাম, 1 মাইনাস আলফা, আলফা তো অনেক ছোট তাই না? আলফা হচ্ছে ভাইয়া অনেক 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 ছোট। তো একটা গল্প বলতেছি, হঠাৎ করে মাথায় আসলো। ধরো যে ভাইয়া তোমার পকেটে না 1 কোটি টাকা আছে। ধরো তোমার পকেটে কত টাকা আছে? 1 কোটি টাকা আছে। এখন হাঁটতে হাঁটতে 1 টাকার একটা কয়েন পড়ে গেছে, বুঝছো? 1 টাকার একটা কয়েন কি হয়েছে? পড়ে গেছে, বুঝছো? তাইলে এবার তোমার কি খুব কষ্ট লাগবে? যে তোমার কি এবার মনে হবে না আমি আর কোটিপতি নাই, এখন আমি 99,99,999 পতি? এটা কি মনে হবে? হ্যাঁ, এটা মনে হবে না। কারণ যে জিনিসটা অনেক বড়, অনেক বড় কোনো কিছু থেকে যখন ছোট্ট একটা জিনিস নাই হয়ে যাবে, এটাকে আমরা না গোনার মধ্যে ধরি না, বুঝছো? তার মানে হচ্ছে এই আলফাটা এত ছোট, যখন আমরা দুর্বল অ্যাসিড বা ক্ষার নিয়ে কথা বলবো, দেখো ভাইয়া ওই আলফাটা এত এত ছোট হবে একের চেয়ে, ধরো যে 0.0001, বুঝছো? 1 মাইনাস 0.0001, ধরো যে এত ছোট একটা নাম্বার। তো এই নাম্বারটা কি জানো? এই নাম্বারটা না আসলে 1। অর্থাৎ 1 থেকে যখন 0.001 চলে যাবে, হ্যাঁ এটা না 1ই হবে। আমি এটাই বুঝাইছি যে যখন অতিরিক্ত দুর্বল অ্যাসিড হবে, তখন এই আলফার মানটা এত ছোট হবে যে 1 থেকে আলফা বাদ দিলেও আর তেমন কিছু মনে হবে না। ইয়েস, এটা টেন্ডস টু 1।
বোঝা গেল? আচ্ছা যাই হোক। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই। আর যে সমস্ত ছেলেপেলেরা তোমরা আগের ক্লাসগুলা করো নাই, তোমরা একটু প্লিজ বের হয়ে যাও ক্লাস থেকে, বুঝছো? তা না হলে আমি নিজেই কিক আউট করে দেব একটু পরে। আচ্ছা আহ তারপরে আমরা লিখি, দেখো, বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। লিখো, এবার লিখো। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ সমান, দেখো ভাই, যেগুলা ভাঙছে আর যেগুলা ভাঙে নাই, বিয়োজিত এইচ প্লাস ইন্টু এ মাইনাস, আর নিচে হচ্ছে এইচ এ। এইবার এই ঘনমাত্রাগুলা বসায় দাও, ঠিক আছে? এই ঘনমাত্রাগুলা বসায় দাও। আচ্ছা ভাই, আমি একটা স্ক্রিনশট নেই, আপনি একটু ইয়ে করেন, এই পেজটার স্ক্রিনশট তুলে ফেলেন। স্ক্রিনশট তুলে ওই রাইহান 1220, ওর বাবা মাকে এখনই একটা কল লাগান, আমি এখনই এই ক্লাসরুমে দাঁড়ায় কথা বলবো ওর সাথে। ফোন নাম্বারটা বের করেন। হ্যাঁ, ওর আইডিতে যে ফোন নাম্বারটা বের করেন, ওর বাবা মায়ের আমি একটু বলতেছি যে, হ্যাঁ, যে কি শিক্ষা দিছে তার বাবা মা। বের করেন ভাইয়া, বের করেন। আর এদের মতো দুই একটা স্টুডেন্ট না থাকলে শিক্ষক আসলে কিছু হবে না। এরকম ফালতু পোলাপাইন, অশিক্ষিত পোলাপাইন, বাপ মা সহকারে অশিক্ষিত পোলাপাইন, এরা কিভাবে শিখতে আসে ভাইয়া? মানে চরম লেভেলের বদমাইশ ছেলে পেলে। এত ধৈর্য নিয়ে আমরা ক্লাস নেই তোদের মতো ফালতু পোলাপাইনকে পড়ানোর জন্য, তাও চরম লেভেলের বেয়াদব। বাপ মাই কি শিক্ষা দিছে এদের? ভাইয়া ওরে ওরে এখনই ওর ফোন নাম্বার সহ সবকিছু ট্র্যাক করেন, ওর বাড়ি কো এটা সহকারে ট্র্যাক করেন। হ্যাঁ, আচ্ছা আমি পড়াচ্ছি, আর ওরে ক্লাসরুম থেকে বের করে দেন। হ্যাঁ, মানে আমি আজকে আমার পুরো শিখো লাইফের ফার্স্ট টাইম এরকম ছেলে পেলে আমি দেখলাম, যে ক্লাসে পড়া বোঝার চিন্তা চেষ্টা না করে সে জাস্ট টিচার নিয়ে কমেন্ট করতেই আছে একের পর এক। আচ্ছা, এই টিচার, তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা জাস্ট 11 পাস করে 12 গেছো। ভাইয়া আমরা এই ঢাকার সেরা সেরা স্কুল গুলাতে পড়ছি, কলেজ গুলাতে পড়ছি, আমরা টপ টিচারদের কাছে পড়ছি, আমরা উদ্ভাসে টপ করতাম, আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে টপ করা ছেলে পেলে, আর 6 বছর পড়ায় তারপর তোমাদের এখানে পড়াইতে আসছি। কোনো অংশে মনে করবা না যে কারোর এই শিখর কোন একটা টিচারের কোনো যোগ্যতার ঘাটতি আছে বা কোনো দিকে ঘাটতি আছে? জানো, হয়তোবা তোমাদের লেভেল ওই পর্যন্ত পৌঁছায় নাই, ওই ছেলেপেলেগুলোর আমি বলতেছি যারা কিনা টিচারদের নিয়ে মন্তব্য করো। তোমাদের লেভেল ওই পর্যন্ত পৌঁছায় নাই যে টিচার সম্পর্কে একটা মন্তব্য করবা। বুঝছো, কষ্ট লাগে যখন এই সমস্ত ছেলেপেলেদের ক্লাসে আমি দেখি। টিচারকে নিয়ে কখনোই, দেখো ক্লাসে আমরা দেখতাম এমনও টিচার আসতো যারা কিনা ডিরেক্ট গল্প টল্প করে চলে যাচ্ছে, একটা টপিক পড়াইতে একটা টপিকও পড়াচ্ছে না এমনও আছে, তাও আমরা টিচারদের মাথায় তুলে রাখতাম, কারণ এটা ছিল আমাদের শিক্ষা। ভাইয়া, যে মানুষটা তোমাকে একটা লাইনও শিখাইছে সে তোমার চেয়ে বেশি জানে বলেই শিখাইছে। বুঝছো, একটু ভদ্র হও। লাইফে যদি ভদ্রতা না থাকে, যদি সিনসিয়ারিটি না থাকে, এই পড়াশোনা করে কিচ্ছু হবে না। কারণ লাইফ ইজ অল অ্যাবাউট তোমার সিনসিয়ারিটি। তুমি আরেকটা মানুষের সাথে চলবা, তুমি যখন আশেপাশের মানুষগুলোর সাথে চলবা, তোমার ব্যবহারে যখন মানুষরা কষ্ট পাবে, তখন না তুমি কোথাও টিকতে পারবা না, কোথাও টিকতে পারবা না। তুমি যত ভদ্র হবা লাইফে তুমি তত উপরে চলে যাবা, কারণ ভদ্র মানুষকে সবাই দাম দেয়। আর এখন আমরা চাকরি লাইফে ঢুকে দেখছি যে আসলে মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটা কত গুরুত্বপূর্ণ।
বুঝছো? তো মানুষের সাথে যখন তোমাদের সম্পর্ক ভালো হবে তখন কোনো না কোনো মানুষ তোমাকে এমন ভাবে ডাক দিবে, এমন ভাবে তোমাকে কাজে লাগাই দিবে যে তুমি একদম অনেক বড় একটা জায়গায় চলে যাবা। তো এই শিক্ষাটুকু তোমাদের পেতে হবে ক্লাসরুমে। বুঝছো? যাই হোক, হ্যাঁ, আমি অনেক সময় নিয়ে নিছি। পড়া শুরু করি। আর ওই ছেলেটাকে আমি ট্র্যাক করতেছি। আচ্ছা। দেখো ভাই, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে। H+, এই H+ এর ঘনমাত্রা কতটুকু ছিল? এই তো C ইনটু আলফা। A- তার ঘনমাত্রা কতটুকু? এটাও কিন্তু ভাইয়া C ইনটু আলফা। বুঝছো? আচ্ছা, আর HA এর ঘনমাত্রা কতটুকু দেখো তো? C ইনটু 1 মাইনাস আলফা ছিল। তো এটা আমরা বসায় দিচ্ছি। তো K সমান হচ্ছে C ইনটু আলফা, আর এটা হচ্ছে C ইনটু 1 মাইনাস আলফা। আর মনে করে দেখো, মনে করে দেখো, আমরা এই 1 মাইনাস আলফাটাকে বলছিলাম কি এটা এত ছোট যে তোমার পকেট থেকে 1 টাকা পড়ে গেছে। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি এটা বুঝাই একটা ব্রেক দিব, ছোট্ট একটা ব্রেক দিব। তাহলে টাইম কতটুকু আছে ক্লাসের? আধা ঘন্টা আছে, ঠিক আছে। তো আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাব। তো খেয়াল করে দেখো তো নিচে আমরা কি করব, এই 1 মাইনাস আলফা, আলফাটা তো শূন্য, আমরা এখানে বসায় দিই। তো সি স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে সি। দেখো 1 মাইনাস আলফা সমান 1, তো নিচে আছে সি। আমরা কি করবো এবার, এই সি কেটে দিব, উপরে একটা সি কাটা চলে যাবে। বুঝছো? সি যদি কাটা চলে যায় তো আলটিমেটলি খেয়াল করে দেখো কি থাকতেছে। আলটিমেটলি আমাদের হাতে থাকে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ সমান, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ সমান হচ্ছে আলফা স্কোয়ার সি। লিখে ফেলো ভাইয়া, এটা খুব সুন্দর করে লিখে ফেলো, খুব কাজে লাগবে। আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে গেছি। ইয়েস, এই প্রমাণগুলা আসে। বুঝছো? এই প্রমাণগুলা আসে পরীক্ষায়। আচ্ছা দেখো, H+ ইন্টু A-, যাদের লেখা হয়ে গেছে আমি তাদেরকে আবারও বলতেছি। এই যে দেখো ভাইয়া, H+ এর ঘনমাত্রা ছিল সি আলফা, আর A- এর ঘনমাত্রা ছিল সি আলফা, তাই না? এই দুইটাকে আমরা জাস্ট গুণ করে দিছি, আর কিচ্ছু না। তারপরে নিচে ছিল H এর ঘনমাত্রা C ইন্টু 1 মাইনাস আলফা, এইভাবে কাটাকাটি করে আলটিমেটলি আমরা পেয়ে গেছি Ka সমান হচ্ছে আলফা স্কোয়ার সি। আচ্ছা, এতটুকু লেখা যদি হয়ে যায় তো আমি এইখানেই ছোট্ট করে লিখি, নতুন পেজে গেলে আবার অনেকে লিখো নাই। খুব মনোযোগ। আমরা লিখতে পারবো আলফা স্কোয়ার সমান হচ্ছে, আলফা স্কোয়ার সমান হচ্ছে কে এ ডিভাইডেড বাই সি। আলফা স্কোয়ার সমান হচ্ছে কে এ ডিভাইডেড বাই সি। তো এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের বিয়োজন মাত্রা আলফা সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। তো আলফা সমান রুট ওভার কে বাই সি। এতটুকু লিখে ফেলো ভাইয়া, এতটুকু লিখে ফেলো। এতটুকু লিখে এর পরের লাইনটা তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। এতটুকুই কিন্তু প্রমাণ। বুঝছো? এরপরের লাইনে যখন তোমরা এই ধ্রুবকটাকে সরাই দিবা, ধ্রুবকটাকে সরাই দিলেই পেয়ে যাবা আলফা সমানুপাতিক, সমানুপাতিক 1/√সি। তাই না? তাই না? ডান হয়ে গেছে না? ডান হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, কেমিস্ট্রি কঠিন লাগবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট টাইম পড়তেছো না, ফার্স্ট টাইম পড়লে কঠিন লাগবে। যখন আরেকবার একটু রেকর্ডিংটা পড়বা, দেখবা, তখন দেখবা যে আরেকটু সহজ লাগতেছে। আচ্ছা, ওরে ফোন দিব, ওই বের করে কাজ চলতেছে, একটু সময় লাগতেছে, তো এই জন্য আমরা ক্লাস টাইমটা আমি চাচ্ছি না তোমাদের সময়টুকু ওই বদমাইশটার জন্য নষ্ট হোক। আই এম সরি টু সে, আমি এরকম কথা কখনোই বলি না স্টুডেন্টদেরকে। প্রত্যেকটা স্টুডেন্ট আমার একদম সন্তানের মতো প্রিয়, আমার ছোট ভাইদের মতো প্রিয়। তো ওই দুষ্ট ছেলেটার জন্য তোমাদের সবার সময় নষ্ট হোক এটা আমি চাচ্ছি না। আর সময় নষ্ট না হোক, আমরা একটু পড়ায় ফিরে আসি। ঠিক আছে? তো দেখো ভাইয়া, এরপরের লাইনটা আমরা লিখতেছি। তো আলফা বিয়োজন মাত্রা আলফা, এইখানে মনোযোগ। এই কে এ এটা কিন্তু বিয়োজন ধ্রুবক, তাই না? হ্যাঁ, একটা ধ্রুবক। তো ধ্রুবকটাকে ভাইয়া, ধ্রুবকটাকে যদি আমরা সরায় দেই তাইলে সমানুপাতিক চিহ্ন চলে আসবে 1/√সি। দেখো ভাই, এটা বুঝলা কিনা? দেখো বুঝলা কিনা? আমরা মাত্রই কি পাইছি? মাত্র পাইছি হচ্ছে আলফা বিয়োজন মাত্রা সমান √ কে এ ডিভাইডেড বাই সি। আর কে যেহেতু একটা ধ্রুবক, ধ্রুবক উঠায় দিলে আমরা সমানুপাতিক চিহ্ন আনতে পারবো। তো সমানুপাতিক চিহ্নটা
আনলে দেখো ধ্রুবকটা সরাই দিলাম। তো এইখানেই আমরা পেয়ে গেছি যে বিয়োজন মাত্রা সমান মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সুতরাং লিখে ফেলো মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক বিয়োজন মাত্রা মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই লাইনটা দ্বারা আমরা কি বুঝলাম? তোমাদেরকে বুঝতে হবে ভাইয়া এই লাইনটা দ্বারা আমরা কি বুঝলাম? এই লাইনটা দ্বারা আমরা বুঝলাম যে যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা যত কমায় দিবা সেটা তত বেশি ভাঙবে। লিখো, এটা দ্বারা আমরা এটাই বুঝলাম যে ঘনমাত্রা যত কম হবে, ঘনমাত্রা যত কম হবে ওই যৌগটা বিয়োজিত হবে তত বেশি। ওই যৌগটা বিয়োজিত হবে বেশি। ওই যৌগটা বিয়োজিত হবে বেশি। তার মানে যে কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে তুমি যত পানি মেশায় দিবা, যত লঘু করে ফেলবা, তার বিয়োজন মাত্রা তত বেড়ে যাবে। বুঝতে পারছো? বিয়োজন মাত্রা তত বেড়ে যাবে। অর্থাৎ এই জন্যই আমরা বলে থাকি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ভাইয়া এই জন্যই আমরা বলে থাকি লঘুকরণ সূত্র। লিখে ফেলো, এই জন্যই আমরা বলি লঘুকরণ সূত্র। বুঝছো? আচ্ছা, আরিফ ভাইয়েরটা তো শুনতে পারলা না, কিন্তু আমারটা শুনলা। আচ্ছা। আচ্ছা, আরিফ ভাইটা শুনছো তাইলে? ওরকম একটা ঘটনা ছিল। এত বাজে ভাষায় ভাইয়াকে বলতেছিল। আর ভাইয়া এমনি তো একটু গরম টাইপের মানুষ ছিল, আমরা দেখছি। তো যখন ক্রমাগত এইভাবে কমেন্ট করতেই আছে, ভাইয়া সম্পর্কে বাজে কমেন্ট করতেই আছে, তখন না ভাই একটু ওরে ঝাড়ি দিল। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি আরেকবার বুঝাই দিয়ে একটা ব্রেকে যাচ্ছি। দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি বলে? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলে যে কোন একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা এর মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার ঘনমাত্রা যত কম হবে বিয়োজন মাত্রা তত বেশি হবে, অর্থাৎ তত বেশি বেশি ভাঙবে। বুঝছো? তাইলে এটাকে আমরা প্রমাণ করলাম এইভাবে। দেখো, আমরা একটা দুর্বল অ্যাসিড ধরে নিছি HA, এর মধ্যে একটাই আছে H+, একটা আছে A-। তো এইটা ভাঙলে, বুঝছো, এটা ভাঙলে তো H+ এবং A- নামক দুইটা আয়ন তৈরি হবে, তাই না ভাইয়া? দুইটা আয়ন তৈরি হবে। তো আমরা ধরে নিচ্ছি যে শুরুতে HA এর ঘনমাত্রা ছিল C। অর্থাৎ আমাদের যে অ্যাসিডটা আছে ভাইয়া, ওই অ্যাসিডের ঘনমাত্রা ছিল C। বুঝছো? তাইলে যখন এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে আস্তে আস্তে এটা ভাঙবে। তোমরা কিন্তু আগের অংশে পড়ছো যে যখন বিক্রিয়া করে বিক্রিয়কের ঘনমাত্রা এইভাবে কমে আর উৎপাদের ঘনমাত্রা এইভাবে বাড়ে, তাই না? বিক্রিয়ক কমে আর উৎপাদ বাড়ে। বুঝছো? তো বিক্রিয়ক কতটুকু কমছে ভাই? আমরা ধরে নিচ্ছি X পরিমাণে কমছে। তো X পরিমাণে যদি কমে যায়, অর্থাৎ আগে ছিল 10 টাকা, এখন 3 টাকা কমে গেছে, তাহলে অবশিষ্ট আছে কত? C-X, অর্থাৎ 60 টাকা অবশিষ্ট আছে। আচ্ছা দেখো তো, 3 টাকা কমে যে এই ডান পাশে কি 3 টাকা বাড়াই দিছে না ভাইয়া? ডান পাশে 3 টাকা বাড়াই দিছে। বুঝছো? তাইলে এবার আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিছি। তো আমরা জানি আলফা সমান X/C, অর্থাৎ যতটুকু ভাঙছে আর যতটুকু শুরুতে ছিল। তো X সমান C ইন্টু আলফা। তো X এর জায়গাতে আমরা C আলফা বসাই দিছি। বুঝছো? C আলফা বসাই দিছি। ক্ষারের ক্ষেত্রেও সেম, ক্ষারের ক্ষেত্রে একদম ভাইয়া সেম। তো C আলফা বসাই দিছি, তো C ইন্টু 1 মাইনাস আলফা। তো এখানে C আলফা, C আলফা। তো এবার আমরা কি কাজ করলাম? হ্যাঁ, এইচএস এর যে কোনো ভাবে তুমি প্রকাশ করতে পারবা ভাই। এখানে এ বিও নিতে পারো, চাইলে তোমরা এ বিও নিতে পারো, যা ইচ্ছা তাই নিতে পারো, কোনো সমস্যা নেই, এ বিও নিতে পারো। বইয়ে এইচে আছে তাই আমরা এইচে দিয়ে দেখাইছি। আচ্ছা ভাই, সামনের দিকে তাকাও। তো এবার আমরা কি করলাম? এবার আমরা যেটা করলাম, আমরা বিয়োজন ধ্রুবক কে এ এটার সূত্রে বসাই দিছি। এটা একটা ধ্রুবক, কিন্তু উপরে হচ্ছে এইচ আর এ, নিচে হচ্ছে এইচ এ। তো আমরা ভ্যালুগুলা বসাই দিলাম। অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে সি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, H+, H+, H+ এর ঘনমাত্রা Ca আর A- এর ঘনমাত্রা ছিল Ca।
আল্টিমেটলি আমরা প্রমাণ করে ফেললাম কাটাকাটি করে যে কে সমান আলফা স্কোয়ার সি, তাই না ভাইয়া? কে সমান 0 হবে না। কে কেন 0 হবে? অনেক কম হলে কে এর মান শূন্যের কাছাকাছি হতে পারে কিন্তু কখনোই 0 হবে না। বুঝছো? হ্যাঁ, মোহাম্মদ নাজিব, আরিফ ভাই যে ছেলেটারে আচ্ছা বকা দিছিল তার নাম ছিল অনন্ত। আচ্ছা, নামটা তো মোটামুটি ভালোই ভদ্র, কিন্তু ছেলেটাও তো অভদ্র ছিল কেন? তো দেখো ভাইয়া আলফা সমান √k/c, তো আলফা সমানুপাতিক 1/√c। বুঝছো? এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের লঘুকরণ সূত্রের প্রমাণ। তো আমরা আজকের মোটামুটি থিওরি সব শেষ করে ফেলছি। ব্রেকের পরে এসে আমরা ম্যাথ গুলা সলভ করব। বুঝছো? আমরা 10 মিনিটের ব্রেক দিচ্ছি, তারপরে 20 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে। এই 10 মিনিটের ব্রেক দিচ্ছি, তোমরা যাদের নামাজ পড়ে আসার, তোমরা নামাজ পড়ো, যাদের যা করার তা ইচ্ছা ওগুলা করে ফেলতে পারো। এখন ব্রেকে যাচ্ছি।
ভাইয়া দিয়ে দেন। এই তো ভাইয়া চলে আসছে। হ্যাঁ, তো এইবার আমরা ম্যাথ সলভ করব। আমরা অনেকগুলা কনসেপ্ট শিখে ফেললাম। এবার আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? দেখো, শুরুতে এটা। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। কল করেছে। ও, কল করার রুচি হইতেছে না। এই সমস্ত ছেলেপেলেদের সাথে যে কথা বলে টাইম নষ্ট করবো, এই টাইম নষ্ট করার রুচিও নাই। যাই হোক, অ্যামোনিয়াম আয়নের, তবে নাম্বারটা জোগাড় করার জন্য দিব একটু পরেই। অ্যামোনিয়াম আয়নের বিয়োজন ধ্রুবকের মান 5.8 ইন্টু 10^10 হলে অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবক কত? ভাইয়া এটা আমরা সলভ করব। হ্যাঁ, দেখো, এই ম্যাথটা খুব মনোযোগ, একদম গত ক্লাসের সর্বশেষ যে সূত্রটা ছিল কে এ, সেটা আমরা প্রমাণ করি নাই, কিন্তু তোমাদেরকে বলে দিছিলাম, তাই না? প্রমাণটা শেষের দিকে করতে পারি, কোনো সমস্যা নেই। তো কে এ ইন্টু কে বি সমান হচ্ছে কে ডাব্লিউ। কে এ ইন্টু কে বি সমান কে ডাব্লিউ, মনে আছে? তো কেন আমরা এই সূত্রটা নিলাম? এই সূত্রটা নেওয়ার কারণ হচ্ছে এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখো। তো এই যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, দেখো ভাইয়া, অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম আয়নটা যখন ভাঙবে, ভেঙে কিন্তু NH3+ তৈরি, সরি, NH3 তৈরি করবে, আর হচ্ছে ভাইয়া H+ তৈরি করবে। তো NH3 তৈরি করবে, আর হচ্ছে তোমার H+ তৈরি করবে, বুঝছো? আচ্ছা, তাইলে এবার মনোযোগ দাও, যারা কিনা H+ ত্যাগ করে তারাই তো অ্যাসিড, তাই না? তার মানে এই অ্যামোনিয়াম আয়ন একটা অ্যাসিড, এর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক থাকবে। আর এই অ্যাসিডের কনজুগেট বেজ, বুঝছো ভাইয়া, এর কনজুগেট বেজ হচ্ছে তোমার অ্যামোনিয়া। তো এটাকে আমরা বলবো, এর ধ্রুবকটাকে আমরা বলবো ক্ষার, ক্ষারের বিয়োজন ধ্রুবক। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা বসায় দিই। দেখো ভাইয়া, এই কে এর মান দেওয়া আছে, এই তো অ্যামোনিয়াম আয়নের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের কে এ। তাইলে এই অ্যামোনিয়া, যেটা কিনা কনজুগেট বেজ, এটার বিয়োজন ধ্রুবকের মান কত? আমরা এই কেবির মানটাই বের করব। দেখো ভাইয়া, এই কেবির মানটা আমরা বের করব। তো কেবি সমান হচ্ছে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে এ, কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে এ। আর কে ডাব্লিউ হচ্ছে তোমার 5.8, 5.8 ইন্টু 10^10 ইন্টু 10^10, সরি 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 সরি, কে ডাব্লিউ তো হচ্ছে তোমার 10^14, তাই না? পানির বিয়োজন ধ্রুবক হচ্ছে তোমার 10^14। আচ্ছা, আর নিচে হচ্ছে কে এ। তো কে এর ভ্যালুটা হচ্ছে 5.8 ইন্টু 10^10। তো ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে ম্যাথটা সলভ করে ফেলো। ডিভাইডেড বাই 5.8 ইন্টু 10^10, তাহলে এটা কত আসে? 1.724। এই তো, সাবাস, শ্রাবন্তী হালদার সবার শুরুতে অ্যান্সার করে ফেলছে। 1.724 ইন্টু 10^5, এই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? হ্যাঁ ভাইয়া, কে ডাব্লিউ সবসময় কনস্ট্যান্ট। কারণ হচ্ছে, হ্যাঁ, সেজুতি আফরিন, মইনুল হাসান, রাফা, তারপর হচ্ছে সুচি, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, জায়েদ, হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। তার মানে কে ডাব্লিউ এর মানটা হচ্ছে 25 ডিগ্রিতে অলওয়েজ কনস্ট্যান্ট। এটা 10^14। ভাই, এটা মুখস্থ করে ফেলতে হবে। দেখো, গতদিন যখন আমি পড়াইছি এটা কিন্তু মুখস্থ করেই বলে দিছিলাম আমি, অর্থাৎ এটা পরীক্ষায় আসে, বুঝছো? তো এটার প্রমাণটা কিন্তু আমার মতে জরুরি না, কখনো পরীক্ষায় আসে নাই। তোমরা চাইলে পড়াবো, যদি সময় থাকে পড়াবো, তা না হলে এখন আমরা ম্যাথ সলভ করব বেশি বেশি করে, বুঝছো? হুম। না, এটা অ্যানাদার ওয়ে তুমি করতে পারো, সমস্যা নাই। কে বলছো? শাফিন। হ্যাঁ, শাফিন ভাইয়া, তুমি এটা করতে পারো, কিন্তু এটাই সবচেয়ে সহজতম এটা সলভ করার। বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। তারপরের ম্যাথে আমরা যাই। দেখো, 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় 1.5 ইন্টু 10^2 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো ভাই, এটা একটা ক্ষার, তাই না? এটা একটা ক্ষার। এই দ্রবণে অ্যামোনিয়া এর শতকরা বিয়োজন 3.5%। তাইলে দেখো ভাইয়া, আলফার ভ্যালুটা দেওয়া আছে, আলফার ভ্যালুটা দেওয়া আছে। আলফার ভ্যালুটা দেওয়া থাকলে এবার আমরা কি বের করব? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবক বের করব। তাহলে আমরা জানি যে এটা যেহেতু একটা দুর্বল ক্ষার,
বা না জানলেও হবে, সূত্রটা তো আমরা জানি। দেখো ভাইয়া, আমরা জানি আমরা জানি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই কে এ সমান আলফা স্কোয়ার সি। দেখো তো ভাইয়া, কার কার মনে আছে এই সূত্রটা? কার কার মনে আছে দেখো তো। এখানে দেখো ভাইয়া, আলফার ভ্যালুটা দেওয়া আছে। আলফার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে তোমার 3.5%। 3.5%, একটু আগেই সূত্রটা আমি লেখাইছি তোমাদেরকে। 3.5%। তো এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে 0.035। আর দেখো ভাইয়া, সি এর ভ্যালুটা দেওয়া আছে। সি এর ভ্যালুটা দেওয়া আছে কত? 1.5 ইন্টু 10⁻² মোলার। বুঝছো? বাহ, সবাই দেখে আমার আগেই অ্যান্সার করে ফেলছো, সেরা। আচ্ছা, এটা দেখে ভালো লাগে। তাহলে 0.035 এর স্কোয়ার ইন্টু 1.5 ইন্টু 10⁻²। তো এই হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান। তো 0.00184। 00184। হ্যাঁ, তাই তো আসে সবার, তাই না? 1 2 3। না, তার চেয়ে একটু ছোট আসবে। তার চেয়ে আর একটু ছোট আসার কথা। 0.035 এর স্কোয়ার হবে ইন্টু 1.5 ইন্টু 10⁻²। হ্যাঁ, 1.8375 মানে হচ্ছে, হ্যাঁ আমি বললাম 1.84 ইন্টু 10⁻5 হবে এটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা ব্রেকের পর এটা সেকেন্ড স্লাইড। ব্রেকের পর এটা হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, 1.83 ইন্টু 10⁻5। হ্যাঁ, হইল। খুব সহজ। এগুলাই পরীক্ষায় আসে, দেখবা বিগত বছরে এগুলো পরীক্ষায় আসছে অলরেডি। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখো ভাইয়া, এটা আমরা প্রমাণ করে ফেলছি, অর্থাৎ থিওরি সব শেষ। থিওরি সব শেষ। এবার আমরা কি করব? এই যে এই সূত্রগুলো দেখো, আমরা দেখছি তাই না? এই সূত্রগুলো আমাদের দেখা হয়ে গেছে। সবই দেখা হয়ে গেছে। এবার আমরা একটা দুটা করে ম্যাথ সলভ করব। আচ্ছা, দেখো এই ম্যাথটা সবাই লিখো। লিখো ভাই, সুন্দর করে লিখো। লেখা শেষ হইলে তারপরে আমি বুঝাবো। অথবা কেউ যদি সলভ করতে পারো আগে ভাগে সলভ করে ফেলো। না ভাইয়া, কেবি, ও আচ্ছা, ওটা কেবি হবে না। আচ্ছা, ওটা কেবি হবে। এটা খার, তো খারের জন্য কেবি। খারের জন্য হচ্ছে কেবি, অর্থাৎ বেজ। এটা হচ্ছে বেজ। আচ্ছা, ওই ম্যাথটা সবাই লিখো এবং সলভ করে ফেলো। দেখি কে কে সলভ করতে পারে। তারপর আমার সাথে মেলাবা। এগুলা তোমার 2 নাম্বার প্রশ্নে আসে, 2 নাম্বারের জন্য অনুধাবন 2 নাম্বার ম্যাথে আসে। আর 3 4-এ আসবে হচ্ছে তোমার বাফার থেকে। বুঝছো? 3 4-এ আসে বাফার থেকে। এই অংশে যত টপিক আছে, টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া বাফার। না, এগুলোর একক লাগবে না। এগুলো একক নাই অ্যাকচুয়ালি। বিয়োজনের মান কখনো নেগেটিভ আসবে না। হ্যাঁ, বিয়োজনের মান কখনোই নেগেটিভ আসবে না। এটা পজিটিভই আসবে। অনেক ছোট কিন্তু পজিটিভ। আচ্ছা, 9.48 নজহাত নন্দিনী। তোমরা, হ্যাঁ, নজহাত তারপর হচ্ছে নন্দিনী, সাদ। তোমরা অ্যান্সার করতেছো। ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করে দেখি। বাফার দ্রবণ এই সবার লাস্টের দিকে থাকবে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা। আচ্ছা দেখেন ভাইয়ারা, এখানে কি দেওয়া আছে? এটার ঘনমাত্রা দেওয়া আছে সি। সি সমান 0.02 মোলার। 0.02 মোলার। কত ভাগ বিয়োজিত হবে, অর্থাৎ আমাদেরকে আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফার ভ্যালুটা বের করতে হবে। খেয়াল করে দেখবেন ভাইয়েরা, এখানে কিন্তু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻5। তাইলে মনে আছে একটু আগে যে সূত্রটা আমরা শিখছিলাম, ওই সূত্রটা ছিল কে এ সমান আলফা স্কোয়ার সি। তো এখান থেকে আমরা লিখতে পারবো আলফা সমান √ওভার কে এ ডিভাইডেড বাই সি। তাইলে আমরা যখন এই ভ্যালুগুলা বসাই দিব তখনই কিন্তু মানটা পেয়ে যাব, তাই না? তো কি হচ্ছে 1.8 ইন্টু 10⁻5 ডিভাইডেড বাই 0.02। 0.02। আচ্ছা, তো এখানে যে ভ্যালুটা আসবে পরবর্তীতে এটাকে, হ্যাঁ, 0.095 আসতেছে। 0.095। তাহলে এটাই হয়ে যাবে 9.5%, তাই না? 9.5% বিয়োজিত হয়।
তার মানে 100টার মধ্যে বা 100 মোলের মধ্যে 9.5 মোল বিয়োজিত হয়। খুবই দুর্বল অ্যাসিড। বুঝছো ভাইয়া? খুবই দুর্বল অ্যাসিড। আচ্ছা 948 তো 48 আর 50 একই। যাহাই 48 তাহাই 50, তাই না? নাকি এটা 4? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো 4, এটা 4, এইটা 4, ঠিক আছে, এটা 4। হ্যাঁ, হইলো 9.5%। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এবার আমরা সামনে আগাই। দেখো, দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক, একটা দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। তাইলে আমরা লিখে ফেলি কি কি দেওয়া আছে। কে বি এর মানটা দেওয়া আছে। কে বি এর মান হচ্ছে 1.5 ইন্টু 10^10। দেখো ভাইয়া, এই বিয়োজন ধ্রুবকের মানটা খুবই ছোট, এত ছোট যে মানটা 10^10 এ চলে গেছে। তার মানে এটা খুবই অল্প ভাঙে। আচ্ছা, ক্ষারটার এত ঘনমাত্রার দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত? খুবই ভালো প্রশ্ন। তাইলে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে তোমার 0.015। দেখি এটা কে সলভ করতে পারে, এবং বিয়োজন মাত্রাও গণনা করতে বলছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস চাওয়া হয়েছে। একটা হচ্ছে ভাইয়া তোমার বিয়োজন মাত্রা, আর এটা হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাইলে এটা সলভ করার জন্য শুরুতেই আমরা এই আলফার ভ্যালুটা বের করে ফেলবো। আমরা জানি আলফা সমান কেবি ডিভাইডেড বাই সি। আর খেয়াল করে দেখো, এইচ প্লাস বা OH মাইনাস আয়নের ঘনমাত্রা সমান, মনে আছে, সি ইন্টু আলফা। 1 মোল থেকে যদি আলফা মোল পরিমাণে ভাঙে, তাহলে সি মোল থেকে কতটুকু ভাঙবে? সি ইন্টু আলফা মোল পরিমাণে ভাঙবে। এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? এই সূত্রটা হয়তোবা অনেকের মাথায় ছিল না, অনেকের মাথায় হয়তোবা ছিল না এটা। আচ্ছা, নুজহাত, আমিনা, তাসমিয়া, শ্রাবন্তী, তাসনিম, তহিরুল, তারপর আর কে কে অ্যান্সার করলো? প্রীতি, প্রীতি আলম, তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো। আচ্ছা, হ্যাঁ, দেবজিৎ, হ্যাঁ, ঠিক আছে, সুবহানা অ্যান্সার করলো। তাহলে ভাই এটা কত আসে? এটা আসে হচ্ছে 10^4। এটা আসে হচ্ছে 10^4। বুঝছো? 10^4। এটা হচ্ছে 1 মোল থেকে 10^-4 মোল পরিমাণে ভাঙে, তাই না? এবার আমরা ইয়ে করে ফেলবো, এত ঘনমাত্রা থেকে কতটুকু ভাঙবে। তাহলে এতটুকু থেকে ভাঙবে হচ্ছে 1.5 ইন্টু 10^6 মোলার। দেখো, আমরা 0.2 ঘরকে ডান পাশে নিয়ে গেছি, তাই 10^6 হয়ে গেছে। বুঝছো? 0.01 অ্যান্সার আসে। আচ্ছা, আমি নিজে একটু করে দেখি। রুট ওভার, রুট ওভার হচ্ছে বিয়োজন ধ্রুবক, না, বিয়োজন ধ্রুবক হচ্ছে কেবি ডিভাইডেড বাই সি। আচ্ছা, 1.5 ইন্টু 10^10, 1.5 into 10^10 divided by 0.015. হ্যাঁ, 10 to the power -4, ঠিক আছে, এটাও ঠিক আছে। বলো ভাই, সবাই বুঝছো কিনা? এই সূত্রটা বুঝছো কিনা বলো। এটা কিন্তু আমি যখন ফার্স্ট টাইম শিখি আমার মাথায় এটা ঢুকতেছিলই না। হায়, ভাই এটা কোত্থেকে পাইছেন? মনে আছে না, এই যে আমরা এইচ প্লাস এর ঘনমাত্রা বের করছিলাম, এইচ প্লাস এর ঘনমাত্রা এটা সমান ছিল সি ইন্টু আলফা। সেম ভাবে OH মাইনাসটাও একই জিনিস, একই জিনিস। সবাই যদি আজকে ক্লিয়ার হয়ে যেতে পারো, তাইলে ধরো যে লাইফে অনেক বড় একটা সাকসেস তোমরা পেয়ে গেলা। আজকে অনেকগুলো জিনিস তোমরা শিখতেছো। এই যে দেখো, ম্যাথ কিন্তু বেশ ভালোই আছে। আচ্ছা, এই যে একটা আছে, 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দ্রবণে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। ওই অ্যাসিড দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের শতকরা বিয়োজন, শতকরা বিয়োজন মানে হচ্ছে বিয়োজন মাত্রা। তারপর হচ্ছে ভাই তোমার বিয়োজন ধ্রুবক কে এ, তারপর হচ্ছে পিকে এর মান বের করো। এই তিনটা মান আমাদের বের করতে হবে। বুঝছো? এই তিনটা মান আমরা খুব সুন্দর করে বের করে ফেলবো, তাই না? হ্যাঁ, ভুলে যাবা না। ফার্স্ট টাইম ভুলে যাওয়া স্বাভাবিক। তুমি যখন 1 বার 2 বার 3 বার করে প্র্যাকটিস করবা, তখন ইজি হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এবার লিখো, অ্যান্সার লিখো। কি কি দেওয়া আছে আগে সেটা লিখো। ভাইয়া দেওয়া আছে হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা দেওয়া আছে। অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা সি সমান 1 মোলার।
1 মোলার দেওয়া আছে। আর হচ্ছে দেখো ভাইয়া তোমাদের H+ আয়নের ঘনমাত্রাটাও দেওয়ার আছে, যেটা হচ্ছে আমরা জানি C ইনটু আলফা, তাই না ভাইয়া? H+ সমান কি? C ইনটু আলফা সমান হচ্ছে 4.25 ইনটু 10⁻³ আসলে ওই তোমাদের সিনিয়র যারা আছে অ্যাডমিশনের বাচ্চা কাচ্চাদের পড়াইতে পড়াইতে একবারেই অনেক শর্টকাটে ম্যাথ চলে আসে। তো যাই হোক, সমস্যা নাই। তো আমরা আলফা তো শুরুতেই পেয়ে গেলাম, আলফা সমান হচ্ছে 4.25 ইনটু 10⁻³। দেখো কত শর্টকাটে ম্যাথটা সলভ হয়ে গেল। আচ্ছা, যখন আলফা পেয়ে গেছি তখন আমরা বিয়োজন ধ্রুবকটাও আশা করি পেয়ে যাব। তো বিয়োজন ধ্রুবক কে এ সমান অরিজিনাল যে সূত্রটা ছিল, কার কার মনে আছে? নিচে 1 মাইনাস আলফা ছিল না? চাইলে তুমি 1 মাইনাস আলফা রাখতেও পারো, নাও রাখতে পারো। চাইলে তুমি শুধু আলফা স্কোয়ার সি দিয়েও করতে পারো। দেখো ভাইয়া, শুধু আলফা স্কোয়ার সি দিয়েও করতে পারো। তো আলফা স্কোয়ার সি তো 1ই হবে। তো 4.25 ইন্টু 10⁻³ এর স্কোয়ার হবে, এর হবে যে স্কোয়ার। কত আসে? আলফার একক নাই ভাইয়া, আলফার কোনো একক নাই। উপরে নিচে সেম ঘনমাত্রা না? উপরে যতটুকু ঘনমাত্রা, নিচে ঘনমাত্রা, ঘনমাত্রা ঘনমাত্রা কাটাকাটি যাবে, কাটাকাটি যেয়ে আলটিমেটলি থাকবে না। 4.25 তুমি চাইলে এটা শতকরা দিয়ে প্রকাশ করতে পারো। তো 1.8 ইন্টু 10⁻⁵। হ্যাঁ, তহিরুল ঠিক আছে। ইন্টু 10⁻⁵। তার মানে আমরা কে এর মানটাও পেয়ে গেছি। তারপরে তোমরা জানো পি কে এ, ছোট্ট হাতের পি, এটা মানেই হচ্ছে মাইনাস লগ। এটা মানেই হচ্ছে ভাইয়া মাইনাস লগ, 10 ভিত্তিক লগ। এটা মানেই হচ্ছে মাইনাস লগ। মাইনাস লগ, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 4.74, 4.743। 2 ঘর পর্যন্ত রাখলেই হবে, 4.74। হ্যাঁ ভাইয়া, তুমি অনেক দেরি করে ফেলছো, এখন ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা তাইলে দেখো ভাইয়া, আজকের ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো কিনা? খুবই সহজ ছিল কিন্তু। তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমি আরেকবার করে রিক্যাপ করে দিচ্ছি। দেখো আজকে আমরা কি কি শিখলাম, দেখো ভাইয়া, লেখা শেষ হয়ে গেলে ডান লেখো। আমি পুরা ক্লাসটাকে আমি, হ্যাঁ রিপা, এই যে, হ্যাঁ তুমিও সঠিক অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, অল ক্লিয়ার। নন্দিনী বললো যে অল ক্লিয়ার, সে যদি বললো যে ভাই একদম ক্লিয়ার, লামিয়া বললো জি ভাইয়া ক্লিয়ার, তাহসান বললো একদম ইজি, মাশাল্লাহ, মেহেদি বলছে, সবাই তোমরা বলছো, আলহামদুলিল্লাহ, আমার মনটাও ভালো হয়ে গেছে এখন, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমি পুরা ক্লাসটাকে একবার করে রিপিট করে দেব, ঠিক আছে? আমি যা যা পড়াইছি এতক্ষণ তা সুন্দর করে এখন রিপিট করে দিব। দেখো ভাইয়া, আমরা লাস্ট ক্লাসে, গত ক্লাসে এগুলা পড়ছিলাম, এই তো এই জিনিসগুলা পড়ছিলাম আমরা গত ক্লাসে। আজকে আবার একটু রিক্যাপ করে দিছি। তারপরে আজকে আমরা মেইনলি বিয়োজন ধ্রুবক নিয়ে কথা বলছি, বুঝছো? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে নাহিদুল, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখো, এসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। তো বিয়োজন ধ্রুবক মানে কি ছিল? বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে এটা সাম্য ধ্রুবক, আর কিচ্ছু না। তো এসিডের ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবকটাকেই জাস্ট আমরা কি বলতেছি? এসিডের বিয়োজন ধ্রুবক। আর ক্ষারকের ক্ষেত্রে বলতেছি ক্ষারকের বিয়োজন ধ্রুবক। আর এই ক্ষেত্রে উপরে থাকবে বিয়োজিত অংশটা, নিচে থাকবে অবিয়োজিত অংশটা, বুঝছো ভাইয়া? বিয়োজিত আর অবিয়োজিত। আচ্ছা, এটা ক্ষারের ক্ষেত্রে সেম কথা, ক্ষারের ক্ষেত্রে আমরা জাস্ট কেবি দিয়ে প্রকাশ করি। তারপরে দেখো, যারা খুবই শক্তিশালী তাদের ক্ষেত্রে কে এ কেবি বেশি হবে, আর যারা দুর্বল তাদের ক্ষেত্রে কে এ কেবি কম হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াবো এটা একটু লিখে রাখো, শুরুতেই মনে করাই দিবা। নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো শুরুতেই একটু মনে করাই দিবা, সেটা হচ্ছে যৌগের শক্তিমত্তার তুলনা। একটু মনে করাই দিও, এটা অ্যাডমিশনে আসে। যৌগের শক্তিমত্তার তুলনা আমরা নেক্সট ক্লাসে এটা পড়াবো। হ্যাঁ, যে ধরো সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড থেকে কত গুণ বেশি শক্তিশালী, এই তুলনাটা আমরা এরপরের ক্লাসে শেখাবো। এবং এটাও বলে দিচ্ছি, আমরা তুলনা করি সবসময় বিয়োজন মাত্রা দিয়ে। এই বিয়োজন মাত্রাটুকুই আমরা খুঁজে বের করব যখন আমরা তুলনা করব, ঠিক আছে? যে কোনটা, ধরো যে এই অ্যাসিডটা থেকে ওই অ্যাসিডটা কত গুণ বেশি শক্তিশালী, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে খুঁজে বের করব।
তাহলে আজকে আমরা মেইনলি এগুলাই পড়াইছি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, দেখো মাত্র এটা আমরা সলভ করলাম। আর এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা যে সূত্রটা পাইছি সেটা হচ্ছে ভাইয়া এই যে এটা, এই যে দেখো কে এ সমান, এইখান থেকে মেইনলি কিন্তু আমরা শুরু করছি। কে এ সমান আলফা স্কোয়ার সি, নিচে হচ্ছে 1 মাইনাস আলফা। দেখো ভাই একটা সি যদি কেটে দাও তাহলে হবে আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা। আলফাটা যদি অনেক ছোট হয় তাইলে জাস্ট আমরা কাটাকাটি করে পেয়ে যাব আলফা স্কোয়ার সি। এখান থেকে আমরা প্রমাণ করছি আলফা সমানুপাতিক 1/√সি। ভাইয়া এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বুঝতে পারছো? পরীক্ষা এটা আসবেই, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আসবেই। এবং যেটা বলছি এই সূত্রটা তড়িৎ রসায়নে যেও কাজে লাগবে, বুঝছো ভাইয়া? তড়িৎ রসায়নে যেও এটা কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা ম্যাথ সলভ করা শুরু করছি। এগুলো লেখা আছে স্লাইড, আমি নর্মালি স্লাইড দেখে পড়াই না, নিজে নিজে লিখেই পড়াই, এটা তোমাদের জন্য সুবিধা, যেটা আমি বুঝলাম আগে। আচ্ছা দেখো ভাই, এই ম্যাথগুলো সলভ করা হয়েছে। আর আরেকটা বিষয় সর্বশেষ 2টা মিনিট নিচ্ছি। অ্যাসিডের শক্তিমত্তা যে কথাটা বলছি এটা একটু রিডিং দিবা, হ্যাঁ? এটা একটু রিডিং দিয়ে দিবা। রিডিং দেখো, এই অংশটুকু তোমরা রিডিং পড়বা। আর অলরেডি আমি কেন রিডিং এর কথা বলতেছি এটা তোমরা অলরেডি পারো। তৃতীয় অধ্যায় যখন পড়াইছি মনে হয়, অ্যাসিড ক্ষারের শক্তিমত্তা এটা আমরা ক্লিয়ার করে দিছিলাম। আর তাও যদি না বুঝছো আমাকে একটা নক দিলেই হবে, নক 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 টকা দিলেই হবে, হ্যাঁ? যে ভাই শক্তিমত্তার বিষয়টা বুঝি নাই, একটু বুঝাই দেন, ঠিক আছে? ওকে, পিএইচ এর ধারণা লাস্ট ক্লাসেই গেল। পিএইচ সমান মাইনাস লগ, তাই না ভাইয়া? মনে আছে না এটা মাইনাস লগ? আচ্ছা, পিএইচ স্কেল দেখো ভাই, এটা লাস্ট ক্লাসে আমরা পড়াই দিছি। পিএইচ স্কেলটা কি ছিল, এর মাধ্যমেই পুরা 2টা ক্লাস একদম কমপ্লিট, একদম কমপ্লিট, বুঝছো? হ্যাঁ, তাহলে যে যে টপিকে সমস্যা থাকবে আমাকে জাস্ট বলে দিবা, আমি নেক্সট ক্লাসে পড়াই দিব, ঠিক আছে? আর এইচডব্লিউ টা আমি বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি তো এইচডব্লিউ বলি নাই। এইচডব্লিউ হচ্ছে ভাইয়া আজকের নোট, আজকের নোটটা সুন্দর করে তোমরা আপলোড করবা। আর যারা নিয়মিত এইচডব্লিউ জমা দিবা তাদের নামগুলা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়, বুঝছো? তো দিন শেষে তোমরা উপকৃতই হবা। ইয়েস, জোস ছিল। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।